নিজের প্রিয় মানুষ মামাতো ভাই শুভ্রের বিয়ের খবরটা শোনার পর থেকেই হৃদিকার বুক ফেটে কান্না আসছে। প্রিয় মানুষ বললে হয়তো কমই বলা হবে। যখন থেকে হৃদিকা ভালোবাসার মানে বুঝতে শিখেছে, তখন থেকেই তার সমস্ত আবেগ আর অনুভূতির কেন্দ্র কেবল ওই একটা মানুষই বিচরণ করছে। যদিও তাদের মধ্যে কোনো ব্যক্তিগত সম্পর্কের দেওয়াল নেই, কোনো প্রেমের লেনদেন নেই, তবুও শুভ্রকে সে মনে প্রাণে নিজের করে নিয়েছে। হৃদিকার এই পাহাড় সমান ভালোবাসার খবর শুভ্র জানে না, আর জানলেও হয়তো সে হৃদিকাকে খুব একটা গুরুত্ব দেবে না। কারণ হৃদিকা লক্ষ্য করেছে শুভ্র তাকে সবসময় এড়িয়ে চলে। তাদের মধ্যে কথা হয় না বললেই চলে। আর যদি কখনো সামান্য বাক্যলাপ হতো, তবে তা কবে হয়েছে সেটা মনে করার জন্য হৃদিকাকে এখন স্মৃতি হাতড়াতে হবে। শুভ্র মানুষটা বড্ড গম্ভীর আর চুপচাপ। ভিড়ের চেয়ে নির্জনতা আর একাকিত্বই তার বেশি পছন্দ। আর শুভ্রের এই মৌনতাটুকুই হৃদিকার কাছে সবচেয়ে প্রিয়। কারণ হৃদিকা নিজেও শান্ত স্বভাবের মেয়ে। নিজের ভিতরে এই নীরবতা সে শুভ্রের মধ্যেও খুঁজে পায়। তাই মিলটা হয়তো তাকে শুভ্রের প্রতি আরও বেশি আচ্ছন্ন করে ফেলেছে। শুভ্র যখন ইন্টারমিডিয়েটে পড়তো, ঠিক তখন থেকেই সে হৃদিকার মনের গহীন কোণে নিজের ঘর তৈরি করে নিয়েছিল। সেই ভালো লাগা থেকেই জন্ম নিয়েছিল আজকের এই গভীর অনুরাগ। হৃদিকার মনে মনে ভেবেছিল একদিন সব সাহস জমিয়ে নিজের মনের কথাটা শুভ্রকে বলবে। কিন্তু তার আগেই যে সবটা তছনছ হয়ে যাবে, শুভ্রর বিয়ে ঠিক হয়ে যাবে, তা সে দুঃস্বপ্নেও কল্পনা করেনি। সবচেয়ে বড় যন্ত্রণার জায়গাটা অন্যখানে। যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার সাথে শুভ্রর আগে থেকেই পরিচয় ছিল। তাদের মধ্যে কি কোনো গভীর সম্পর্ক ছিল হৃদিকা জানে না। তবে মামির মুখে শুনেছে মেয়েটি শুভ্রের খুব পরিচিত। হৃদিকার পুরো নাম তাসনিন হৃদিকা। চারপাশের মানুষ তাকে ভালোবেসে হৃদি বলেই ডাকে। এবার সে ইন্টার ফার্স্ট ইয়ারে পা রেখেছে। হৃদিকার ছোট্ট একটা ভাই আছে, নাম তার ইমন, যে এখন ক্লাস 8-এ পড়ছে। হৃদিকার বাবা ইকবাল এহসান আর মা রাবেয়া এহসান। এই নিয়ে তাদের সাজানো ছোট্ট পরিবার। আর শুভ্রের পুরো নাম সাইফান শুভ্র চৌধুরী। পড়াশোনা শেষ করার পর সে এখন তাদের পারিবারিক ব্যবসার দায়িত্ব সামলাচ্ছে। অত্যন্ত গম্ভীর আর ব্যক্তিত্ব সম্পন্ন এই যুবকের পৃথিবীটা বেশ ছোট। তার বাবা সোহান চৌধুরী, মা শাহেরা চৌধুরী আর আদরে ছোট্ট বোন শুভ্রা চৌধুরী। এই চারজন নিয়েই তাদের ছিমছাম আর সুখী পরিবার। বিকেলে তপ্ত রোদটা ফিকে হয়ে আসছে। হৃদি একা ছাদে দাঁড়িয়ে আছে। নিচতলা থেকে বড়দের হাসাহাসি আর শুভ্রের বিয়ের আলোচনা চলছে। সেই শব্দগুলো কানে আসতেই হৃদির পুরো শরীরে যেন এক অদ্ভুত অস্বস্তি জেঁকে বসল। মনটা ছটফট করছে, বুক ফেটে কান্না আসছে, তবুও চোখে জল নেই। একরাশ বিরক্তি আর অভিমান নিয়ে অনেকক্ষণ ছাদে কাটিয়ে হৃদি খুব ধীর পায়ে নিচে নেমে এলো। বসার ঘরে পা রাখতেই দেখল সোফায় বসে আছে সেই মানুষটা, যাকে দেখা মাত্রই হৃদির হৃদস্পন্দন আবারও এলোমেলো হয়ে গেল। শুভ্র। সে বরাবরের মতোই চুপচাপ, ফোনের স্ক্রিনে নিবিষ্ট মনে কিছু একটা করছে, যেন বাহিরের পৃথিবীর সাথে তার কোনো সম্পর্ক নেই। পাশেই হৃদির বাবা ইকবাল, কোনো ভ্রুক্ষেপ নেই। সে যেন তার নিজের তৈরি করা এক নিস্তব্ধ গণ্ডির ভিতরে বন্দী হয়ে আছে। ঠিক তখনই হৃদির কানের কাছে কেউ একজন ভৌ বলে সজোরে চিৎকার করে উঠল। আচমকা এই শব্দে হৃদির একদম আটকে উঠল। বুকটা ধক করে উঠল তার। তড়িঘড়ি করে পিছনে তাকিয়ে দেখল শুভ্রা দাঁড়িয়ে আছে। শুভ্রা হৃদির চমকে যাওয়ায় দেখে বেশ মজা পেল। সে দুষ্টুমি ভরা হাসিতে ভুরু নাচিয়ে বলল, কি রে, এত ভয় পেলি কেন? কোন জগতে ছিলি শুনি? হৃদি নিজের বুকের উপর হাত রেখে কয়েকটা লম্বা লম্বা শ্বাস নিল, যেন ধুকপুকানিটা থামানোর চেষ্টা করছে। সে কিছুটা অভিযোগের সুরে বলল, উফ, পুরো ভয় পাইয়ে দিয়েছিলে আমায়। শুভ্রা বেশ ভাব দেখিয়ে উত্তর দিল,
তার চোখে মুখে দুষ্টুমির ছাপ স্পষ্ট। আরে, আমি তো ভয় দেখানোর জন্যই বলেছি। আমি কি আর তোকে আনন্দ দেওয়ার জন্য বলেছি নাকি? যাই হোক, কোথায় ছিলি এতক্ষণ? সারা বাড়ি খুঁজেও তোকে পাওয়া যাচ্ছিল না। রীতি একটা দীর্ঘশ্বাস ছেড়ে ম্লান গলায় বলল। এমনি একটু ছাদে গিয়েছিলাম। ঠিক সেই মুহূর্তেই শুভ্র সোফা থেকে উঠে দাঁড়ালো। তার চলন বলন সব কিছুতেই এক ধরনের গাম্ভীর্য মিশে আছে। সে সিঁড়িতে উপরে উঠতে উঠতে নিজের মা সাহেরা চৌধুরীর উদ্দেশ্যে বেশ গম্ভীর গলায় বলল। আম্মু, আমার রুমে এক কাপ কফি পাঠাও তো। শুভ্রা গিয়ে আড্ডায় জমে উঠল। বাড়িতে ধীরে ধীরে অতিথিদের আনাগোনা বাড়ছে। আর মাত্র 3 দিন পর বিয়ে, তাই 3 দিন আগেই হৃদিরা শুভ্রদের বাড়িতে চলে এসেছে। সাহেরা চৌধুরী তাড়াহুড়ো করে কফি বানিয়ে সোজা হৃদির হাতে ধরিয়ে দিলেন। তারপর ব্যস্ত গলায় বললেন। যা তো মা, তোর শুভ্র ভাইয়ের রুমে কফিটা দিয়ে আয়। রান্নাঘরে আমি দুধ বসিয়ে এসেছি। বাকিরা যে যার কাজে ব্যস্ত, তুই একটু দিয়ে আয় তো। দেরি করিস না, নইলে ছেলেটা আমার এখনই রেগে আগুন হয়ে যাবে। কথাটা বলেই সাহেরা চৌধুরী উত্তরের অপেক্ষা না করে সোজা রান্নাঘরের দিকে পা বাড়ালেন। হৃদি যেন আকাশ থেকে পড়ল। এখন তাকে শুভ্রের রুমে যেতে হবে। ভাবতেই হৃদির হৃৎপিণ্ড যেন লাফিয়ে বাইরে বেরিয়ে আসার উপক্রম হলো। সে কয়েকবার গভীর শ্বাস নিয়ে নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করলো। তারপর ট্রেনের উপর কফির কাপ নিয়ে খুব সাবধানে ধীরে ধীরে শুভ্রর রুমের সামনে এসে দাঁড়ালো। দরজায় মৃদু কড়া আঘাত করে হালকা গলায় বলল। ভাইয়া আসবো? কিন্তু ভিতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। হৃদি গলাটা একটু চড়িয়ে আবারও বলল। ভাই শুনতে পাচ্ছেন? আপনার কফি এনেছি। ভাইয়া শুনতে পাচ্ছেন? আপনার কফি এনেছি। তবুও ভেতর থেকে কোনো উত্তর এলো না। হৃদি এবার দরজার আড়াল থেকে একটু উকি দিয়ে দেখল। রুমটা একদম ফাঁকা। শুভ্রকে কোথাও দেখা যাচ্ছে না। হৃদি আর কিছু না ভেবে ধীর পায়ে ট্রে নিয়ে রুমের ভিতরে প্রবেশ করলো। শুভ্রের রুমটা একদম ওর মতো গোছানো আর শান্ত। হৃদি কফির ট্রেটা টেবিলের এক কোণে নামিয়ে রেখে দ্রুত রুম থেকে বের হওয়ার উপক্রম করলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে ভেজা মেঝেতে শব্দ হওয়ায় সে থমকে দাঁড়ায়। হৃদি আর চোখে তাকাতেই দেখল ওয়াশরুমের দরজা খুলে শুভ্র বেরিয়ে আসছে। শুভ্র মাত্রই শাওয়ার নিয়ে বের হয়েছে। তার সুঠাম আর পেশিবহুল শ্যামবর্ণের শরীরটা সিক্ত অবস্থায় যেন আরও বেশি পৌরুষদীপ্ত হয়ে উঠেছে। শরীরের ভাঁজে ভাঁজে জমে থাকা পানির কণাগুলো ঘরের আলোয় মুক্তোর মতো ঝিকঝিক করছে। তার সুঠাম বুক আর চওড়া কাঁধ বেয়ে পানির রেখা গড়িয়ে নিচে নেমে যাচ্ছে। জিম করা শরীরের প্রতিটা পেশি যেন পাথরের খোদাই করা ভাস্কর্যের মতো নিখুঁত দেখাচ্ছে। ভিজে যাওয়া চুলগুলো কপালের উপর লেপ্টে আছে, আর সেখান থেকে টপ টপ করে পানি ছুঁয়ে পড়ছে তার তীক্ষ্ণ নাক আর ঠোঁটের উপর। শুভ্রের এই বুনো আর আকর্ষণীয় রূপ দেখে হৃদি যেন নিজের হুঁশ হারিয়ে ফেলল। সে লজ্জা শরমের মাথা খেয়ে অপলক দৃষ্টিতে শুভ্রর দিকে তাকিয়ে রইল। শুভ্র খুব শান্ত পায়ে এগিয়ে এসে হৃদির ঠিক সামনে এসে দাঁড়ালো। হৃদির নাকে শুভ্রের গায়ের সাবান আর শ্যাম্পুর একটা মাতাল করা ঘ্রাণ আছড়ে পড়ল। শুভ্র সরাসরি হৃদির সামনে তুড়ি বাজিয়ে শান্ত গলায় বলল। আমি মানুষ, খাওয়ার কোনো মেনু কার্ড না যে আমার দিকে এভাবে হাঁ করে তাকিয়ে থাকতে হবে। হোয়াট ইজ রং উইথ ইউ? হৃদিকা একদম থতমত খেয়ে গেল। লজ্জায় তার কান মুখ ঝাঝা করে উঠল। সে তড়িঘড়ি করে মাথা নিচু করে আমতা আমতা করে বলল। ওই আসলে ভাইয়া, আমি আপনার কফিটা দিতে এসেছিলাম। শুভ্র টেবিলের দিকে তাকালো, যেখানে কফির কাপ থেকে ধোয়া কুণ্ডুলি পাকিয়ে উঠছে। তারপর আবার হৃদির দিকে তাকিয়ে সরাসরি বলল। ঠিক আছে, যা। হৃদির সাথে সাথে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু 2 পা এগোতেই হঠাৎ ওর পা মুচড়ে গেল। হৃদি ভারসাম্য হারিয়ে মেঝের দিকে আচার খেতে নিতে লাগলো। শুভ্র হৃদিকে পড়ে যেতে দেখে এগিয়ে এসে মুহূর্তেই বিদ্যুতের মতো ছো মেরে ওর কোমর জড়িয়ে ধরল। হৃদি ভয়ে আড়ষ্ট হয়ে চোখ বন্ধ করে ফেলল। শুভ্রর ভেজা চুলের হিমশীতল পানি টপ টপ করে হৃদির ঠোঁটে আর গালে এসে বিঁধছে। হৃদি শিউরে উঠে চোখ খুলল।
ও দেখলো শুভ্র ওকে খুব শক্ত করে নিজের শরীরের সাথে মিশিয়ে ধরে আছে। শুভ্র কেমন অদ্ভুত এক নেশা ধরানো চোখে ওর দিকে অপলক তাকিয়ে আছে। শুভ্রের ভেজা শরীরে সেই পুরুষালী ঘ্রাণ আর বরফ শীতল হাতের স্পর্শে হৃদির দম আটকে এলো। শুভ্র হঠাৎ হৃদিকে এক ঝটকায় সোজা করে দাঁড় করিয়ে কর্কশ গলায় ধমক দিল। হোয়াট আর ইউ ডুইং? দিন দুপুরে কি কানা হয়ে যাচ্ছিস? দেখে চলতে পারিস না? ইউ আর সো কেয়ারলেস। হৃদি অপরাধীর মতো মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় বলল। আসলে ভুলে আসছে। হৃদিকে কথা শেষ করতে দিল না শুভ্র, আবারও রাগী গলায় ধমক দিয়ে উঠল। জাস্ট গেট আউট, বের হ এখান থেকে। শুভ্রের রুক্ষ মেজাজ দেখে হৃদি আর এক মুহূর্তও দাঁড়ানোর সাহস পেল না। সে প্রায় দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। শুভ্র একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে টেবিলের দিকে এগিয়ে এলো। ধোয়া ওঠা কফির কাপটা হাতে নিয়ে সবে কয়েক চুমু দিয়েছে, ঠিক তখনই টেবিলে রাখা ফোনটা বিকট শব্দে বেজে উঠল। শুভ্র নির্লিপ্ত মুখে ফোনটা হাতে নিল। স্ক্রিনে ফুটে ওঠা নামটা দেখা মাত্রই তার চোয়াল শক্ত হয়ে গেল। কপালে ফুটে উঠল বিরক্তির ভাঁজ। সে এক ঝটকায় ফোনটা রিজেক্ট করে ছুঁড়ে মারার মতো করে টেবিলে রাখল। মেজাজটা যেন মুহূর্তেই তিতকুটে হয়ে গেছে। শুভ্র আর ঘরে থাকলো না। কফির মগ হাতে নিয়ে কটকট করে ব্যালকানির দিকে চলে এলো। ব্যালকানির রেলিংয়ে শক্ত মুঠোয় হাত রেখে বাইরের দিকে তাকিয়ে সে বিড়বিড় করলো। হোয়াট আর রাবিশ! এই মেয়েটা কি আমাকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেবে না? পরের দিন সকালে পুরো বাড়ি আত্মীয় স্বজনে ঠাসা। কাল গায়ে হলুদ, আর মাত্র দুদিন পর বিয়ে। কাজিনরা সবাই চলে আসায় বাড়ি এখন রীতিমতো রণক্ষেত্র। আজকে চৌধুরী বাড়ির সবাই শপিংয়ে যাবে। হৃদি মনের ভিতর একরাশ কষ্ট চেপে রেখে কোনো মতে রেডি হয়েছে। যদিও তার যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই, কিন্তু তার কাজিনরা নাছোড়বান্দা। সবাই নিচে রেডি হয়ে অপেক্ষা করছে, কিন্তু আসল মানুষটার খবর নেই। সেই যে সকালে খেয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে রেখেছে শুভ্র, আর বের হওয়ার নাম নেই। পরিস্থিতি বেগতিক বুঝে সোহান চৌধুরী শুভ্রের দরজার সামনে এসে দাঁড়ালেন। দরজায় সজোরে কড়া আঘাত করে বললেন, শুভ, দরজা খোল, আমরা সবাই নিচে দাঁড়িয়ে আছি। আর নেহার মাও বারবার কল করছে, তুই মেয়েটার কলও ধরছিস না। সমস্যা কি তোর? সোহান চৌধুরীর কথা শেষ হতে না হতেই খট করে দরজা খুলে গেল। শুভ্র একদম ফিটফাট হয়ে রেডি হয়ে বেরিয়ে এলো। তার এমন গাম্ভীর্যপূর্ণ পরিস্থিতি দেখে সোহান চৌধুরী স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বাড়ি থেকে সবাই এক এক করে বের হলো। শুভ্র তার গাড়িতে উঠে বসতেই সব কাজিনরা হুড়মুড় করে পিছনের সিটে উঠে পড়ল। কিন্তু হৃদি একপাশে মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। হৃদিকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার খালাতো বোন পাখি বলে উঠল। কিরে, দাঁড়িয়ে আছিস কেন? উঠবি না? হৃদি কোনো কথা না বলে মাথা নিচু করে চুপচাপ গাড়ির পিছনে উঠতে গেল। ঠিক সেই মুহূর্তে শুভ্র গাড়ির স্টিয়ারিংটা শক্ত মুঠোয় চেপে ধরল। সে রাগে দাঁতের দাঁত চেপে কর্কশ গলায় গর্জে উঠল। আমাকে কি তোদের সবার ড্রাইভার মনে হয়, যে তোরা সব নবাব জাতির মতো পেছনে বসবি আর আমি ড্রাইভারের মতো গাড়ি চালিয়ে নিয়ে যাব? আর ইউ অল আউট অফ ইয়োর মাইন্ড? শুভ্রের সেই কর্কশ কণ্ঠস্বরে হৃদি শিউরে উঠল। তার বুক ধক করে উঠল। পরিস্থিতি বুঝতে পেরে শুভ্রা হৃদির দিকে তপ্ত চোখে তাকিয়ে বলল, রীতি, তুই গিয়ে সামনে বস। তাছাড়া পেছনে অলরেডি 4 জন বসে পড়েছি। এমনিতে এখানে কাচুমাচু হচ্ছে, এখন 5 জন বসলে সমস্যা হবে। হৃদির বুক ধুকপুক করে উঠল। সামনে বসা, তাও আবার শুভ্রের ঠিক পাশের সিটে। হৃদি যেন নিজের শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। সে নড়তেও ভুলে গেল। হৃদিকে ওইভাবে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে শুভ্র স্টিয়ারিংয়ে একটা হাত দিয়ে চাপা দিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল, ওভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে না থেকে গাড়িতে উঠবি, নাকি আমি স্টার্ট দিয়ে চলে যাব? ডোন্ট ওয়েস্ট মাই টাইম। হৃদি চমকে উঠল। কোনো রকমে বুকের পাথর সরিয়ে সাহস সঞ্চয় করল। সে কাঁপা কাঁপা হাতে সামনের দরজা খুলে শুভ্রের পাশে সিটে গিয়ে বসল। বসার সাথে সাথেই শুভ্রের শরীরের সেই তীব্র পারফিউমের ঘ্রাণ আর অভিজাত্য হৃদির স্নায়ু অবশ করে দিল। শুভ্র এক মুহূর্ত নষ্ট করল না।
সে সাথে সাথে গাড়ি স্টার্ট দিয়ে দিল। তার দুহাত স্টিয়ারিংয়ে শক্ত হয়ে চেপে বসে আছে, দৃষ্টি একদম সামনের রাস্তায় নিবদ্ধ। পুরো গাড়িতে এক থমথমে নীরবতা বিরাজ করছে, কেবল ইঞ্জিনের মৃদু শব্দ আর হৃদির দ্রুতগামী হৃদস্পন্দন শোনা যাচ্ছে এমন মনে হচ্ছে। শুভ্র অত্যন্ত ধীর স্থির অথচ এক অদ্ভুত গতিতে গাড়ি চালাতে লাগলো। গাড়ি সোজা শপিং মলের সামনে এসে থামলো। যার সাথে শুভ্রের বিয়ে ঠিক হয়েছে সে সুরাইয়া নেহা, আর তার পরিবারের সবাই শপিং মলের সামনে আগে থেকে দাঁড়িয়েছিল। চৌধুরী বাড়ির বড়রা নেহার বাবা মায়ের সাথে কথা বলতে শুরু করলেন। শুভ্রের গাড়ি থেকে সবাই নামলো, হৃদিও নামলো। শুভ্র গাড়ি থেকে নামা মাত্রই নেহা দূর থেকে তাকে দেখে এক প্রকার দৌড়ে এলো। সে সবার সামনেই শুভ্রকে জড়িয়ে ধরে উচ্ছ্বাসিত গলায় বলল, ওহ ডিয়ার, মিস ইউ সুইটহার্ট। এই দৃশ্য দেখে মনে হলো কেউ যেন এক ঝটকায় তার বুকে ছুরিটা চালিয়ে দিয়েছে। বুকটা চিরে এক অসহ্য যন্ত্রণা দলা পাকিয়ে এলো। যেই মানুষটাকে সে নিজের অজান্তে মনে ঠাঁই দিয়েছে তাকে অন্য কারোর বাহু বলিতে দেখে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চাইল। শুভ্র বিরক্ত হয়ে নেহাকে ছাড়িয়ে বিরক্তি গলায় বলল, ক্যান উই জাস্ট গো ইনসাইড? এখানে দাঁড়িয়ে সব ড্রামা করার কোনো মানে হয় না। আই ডোন্ট লাইক ইট। নেহা শুভ্রের বাহু আঁকড়ে ধরে কিছুটা অধিকার ফলানোর সুরেই অভিযোগ করল, তুমি কাল আমার ফোন ধরোনি কেন? কতবার কল করেছি তোমাকে। শুভ্র নেহার দিকে একবার আর চোখে তাকালো। শুভ্রর চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। সে একদম শীতল গলায় বলল, এসব ফালতু প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত নই। নেহা একটু গাল ফুলিয়ে আদুরে গলায় বলল, আচ্ছা ঠিক আছে, উত্তর দিতে হবে না তোমাকে, চলো ভিতরে যাই। বলেই নেহা এক প্রকার জোর করেই শুভ্রর হাত টেনে ধরে শপিং মলের ভিতরে নিয়ে গেল। শুভ্র প্রচণ্ড বিরক্ত হচ্ছে, কারোর এইভাবে গায়ে পড়া বা শরীর স্পর্শ করা সে একদমই সহ্য করতে পারে না। কিন্তু সামনে বড়রা থাকায় সে নিজেকে শান্ত রাখল এবং কোনো মতে বিরক্তি চেপে ভিতরে ঢুকল। সবাই ভিতরে প্রবেশ করলেও হৃদি তখনও প্রবেশপথের কাছে জড়সড় হয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছে। তার ভিতরে এক অদৃশ্য ঝড় বয়ে যাচ্ছে। তখন শুভ্রা খেয়াল করলো হৃদি পিছিয়ে আছে। সে এগিয়ে এসে হৃদির হাত ধরে টান দিয়ে বলল, চল আমাদের সাথে। ভিতরে সবাই যার যার পছন্দের জিনিস কেনায় মত্ত। নেহাও এক মুহূর্তের জন্য শুভ্রকে চোখে আড়াল হতে দিচ্ছে না। সে এটা পছন্দ করছে, ওটা ট্রায়াল দিচ্ছে আর বারবার শুভ্রকে দেখিয়ে মতামত চাইছে। শুভ্র কোনো আগ্রহ ছাড়াই শুধু যান্ত্রিকভাবে মাথা নাড়িয়ে সায় দিচ্ছে। তার পুরো মনটাই যেন অন্য কোথাও পড়ে আছে। সবাই দুহাতে কেনাকাটা করলেও হৃদি একপাশে মূর্তির মতো নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। তার এই নির্লিপ্ততা শাহিরা চৌধুরী নজর এড়ালো না। তিনি হৃদির কাছে এসে মায়াভরা স্বরে বললেন, রিদি, তুই এভাবে চুপচাপ কেন? সবাই তো যার যা মন চাইছে কিনছে। তুইও দেখ তোর কোনটা ভালো লাগে, সেটাই নে। হৃদি কোনো মতে ঠোঁটে এক চিলতে ম্লান হাসি ফুটিয়ে বলল, না না, মামি তোমরা কেনাকাটা করো। আমার বাসায় পরার মতো অনেক কাপড় আছে, আর নতুন কিছু প্রয়োজন নেই আমার। হৃদির এমন অস্বাভাবিক কথা শুনে তার মা রাবেয়া এহসান কপালে ভাঁজ ফেলে বেশ অবাক হয়ে পড়লেন। সে কি কিছু লাগবে না মানে? শপিংয়ে এলে তো তুই আগে পুরো শপিং মল মাথায় তুলতিস, হাজারটা বায়নাক্কা করতিস, আর আজ বলছিস কিছুই লাগবে না। তোর হয়েছেটা কি সত্যি করে বল তো? হৃদির সাথে সাথে উত্তর দিল। তার গলায় জোর করে আনা এক ধরনের অস্বাভাবিকতা ছিল। আরে না আম্মু, সত্যি আমার অনেক কিছু আছে। তাছাড়া এখন কিনলে এগুলো তো আলমারিতে পড়ে থাকবে, নষ্ট হবে। তোমরা কেনো তো। বলেই রীতি আর সেখানে দাঁড়ালো না। সে একটু দূরে গিয়ে একটা পিলারের আড়ালে একা দাঁড়ালো। কিছু ভালো লাগছে না তার। এই আলোক উজ্জ্বল শপিং মল, হাসাহাসি, মানুষের ভিড় সবই যেন বিষের মতো লাগছে। বুকের ভিতরটা যেন কেউ নিকড়ে ধরেছে, তীব্র এক যন্ত্রণা হচ্ছে। হৃদি কাচের দেওয়ালের ওপাশের বাহিরে রাস্তার দিকে তাকিয়ে রইল। তার চোখ ঝাপসা হয়ে এলো। সে মনে মনে ভাবল,
আচ্ছা, ভালোবাসা এত কষ্টের কেন? সবাই তো বলে মন থেকে কাউকে ভালোবাসলে নাকি তাকে পাওয়া যায়। আমি তো শুভকে নিজের অস্তিত্ব দিয়ে ভালোবেসেছিলাম, তবে তাকে পেলাম না কেন? কেন আছে অন্য কারো হয়ে যাচ্ছে? হৃদি টলমলে চোখ থেকে দুফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। সে দ্রুত হাত দিয়ে সেই নোনা জল মুছে ফেলল, যাতে কেউ না টের পায়। নিজেকে স্বাভাবিক দেখানোর এক ব্যর্থ চেষ্টা করে সে কাউকে কিছু না বলে ধীর পায়ে ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে গেল। হঠাৎ করে হৃদির চোখ আটকে গেল উপরের দিকে ঝোলানো এক অপূর্ব শাড়ির উপর। শাড়িটি নিখুঁত কারুকার্য আর রাজকীয় আভিজাত্য দেখে হৃদি যেন সম্মোহিত হয়ে গেল। শাড়িটা দেখা মাত্রই তার মনে হলো এটা যেন তার জন্যই তৈরি, কিন্তু পরক্ষণে একরাশ বিষণ্ণতা তাকে গ্রাস করল। সে তো একটু আগেই সবাইকে বুক ফুলিয়ে বলেছে তার কিছু লাগবে না। এখন নিজে থেকে চাইলে সবাই কি ভাববে? লোক হাসাহাসি হবে না? কিন্তু শাড়িটার দিক থেকে চোখ সরানো তার জন্য কঠিন হয়ে পড়ল। হৃদি এক বিষণ্ণ আর করুণ চাহনি নিয়ে শাড়িটার দিকে তাকিয়ে রইল। এদিকে শুভ্র নেহার উপর মনে মনে ফুঁসছে। নেহা সবার সামনে বারবার তার গায়ের উপর ঢলে পড়ছে, যা শুভ্রের আভিজাত্যে চরমভাবে আঘাত করছে। হঠাৎই শুভ্রর ফোনটা বেজে উঠল। ফোনটা বেজে উঠতেই সে যেন মুক্তির নিঃশ্বাস ফেলল। সে এক প্রকার জোর করে নেহাকে সরিয়ে দিয়ে কথা বলতে বলতে কিছুটা সামনে এগিয়ে এলো। ফোনের কথা শেষ করে শুভ্র যে ঘুরে দাঁড়াতে যাবে, অমনি তার তীক্ষ্ণ দৃষ্টিকে স্থির হলো একটু দূরে মূর্তির মতো দাঁড়িয়ে থাকা হৃদির উপর। সে খেয়াল করলো হৃদি উপরের দিকে এক পলক তাকিয়ে আছে। শুভ্র হৃদির দৃষ্টি অনুসরণ করে সেই শাড়িটি দেখল। হৃদির চোখে সে তৃষ্ণা শুভ্রের চোখ এড়ালো না। হৃদিকে ওইভাবে তৃষ্ণাত্মর চোখে তাকিয়ে থাকতে দেখে শপিং মলের একজন কর্মচারী এগিয়ে এসে বিনত স্বরে বলল, ম্যাম, আপনার কি শাড়িটা পছন্দ হয়েছে? আপনি বললে আমি ওটা নামিয়ে দেখাতে পারি। হৃদি যেন আকাশ থেকে পড়ল। সে অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বলল, না না ভাই, আমি এমনি দেখছিলাম। তবে হ্যাঁ, শাড়িটা আসলে খুব সুন্দর। কথাটা বলেই হৃদি অপরাধীর মতো দ্রুত পায়ে সেখান থেকে সরে গেল। হৃদি চলে যেতেই শুভ্র সেখানে এসে দাঁড়ালো। তার চেহারায় এক অদ্ভুত কাঠিন্য। সে সরাসরি কর্মচারীর দিকে তাকিয়ে গম্ভীর গলায় আদেশ দিল, প্যাক দিস শাড়ি, ডু ইট ফাস্ট। শুভ্র শাড়িটা কিনে শপিং ব্যাগটা হাতে নিয়ে নেহার পাশে এসে দাঁড়াতেই নেহা এক প্রকার ছো মেরে সেটা শুভ্রর হাত থেকে কেড়ে নিল। তার চোখে মুখে কৌতূহল। সে ভুরু নাচিয়ে বলল, হোয়াটস ইন দিস ব্যাগ? এটাতে কি আছে? শুভ্র অপ্রস্তুত হয়ে নেহার হাত থেকে ব্যাগটা আবার নিয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলল, আরে না নেহা, এটা কিন্তু শুভ্রর কথা শেষ হওয়ার আগেই নেহা সজোরে সরে গেল এবং তড়িঘড়ি করে ব্যাগ থেকে শাড়িটা বের করে ফেলল। সেই গাঢ় নীল রঙের জমকালো শাড়িটা দেখে নেহার চোখ জোড়া লোভে আর খুশিতে চিকচিক করে উঠল। সে উত্তেজনায় বলে উঠল, ওয়াও, দিস শাড়ি ইজ জাস্ট গর্জিয়াস। এটা আমার জন্য, তাই না শুভ্র? আমার চয়েস তুমি দারুণ বোঝো। শুভ্র নিজের ভিতরে দাউ দাউ করে জ্বলতে থাকা রাগটা কোনো মতে কন্ট্রোল করে শান্ত গলায় বলতে চাইল, নো নেহা, লিসেন টু মি, এটা তোমার জন্য নয়, এটা আসলে। কিন্তু সত্যটা বলার সুযোগ সে পেল না। ঠিক তখনই নেহার মা সানজিদা খান হাজির হলেন। মেয়ের হাতে দামি শাড়িটা দেখে তিনি বেশ তৃপ্তির হাসি দিয়ে শুভ্রের দিকে তাকিয়ে গদগদ হয়ে বললেন, আরে বাহ, শাড়িটা তো দারুণ। কে দিল? শুভ্র বাবা দিয়েছে বুঝি? নেহা মুহূর্তেই শাড়িটা নিজের কাঁধের উপর মেলে ধরল এবং আয়নায় নিজেকে দেখতে দেখতে অত্যন্ত লজ্জা মাখা গলায় আদুরে স্বরে বলল, মম, তোমার জামাই আমার জন্য এটা সারপ্রাইজ হিসেবে নিয়ে এসেছে। সানজিদা খান শাড়িটা নিজের হাতে তুলে নিলেন। কাপড়ের কারুকাজ আর জমকালো পাড়ের দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকাতে তাকাতে তিনি শুভ্রর দিকে ফিরে তৃপ্তির হাসি দিলেন। যাই বলো শুভ্র, তোমার চয়েস আছে, মানতে হবে। শাড়িটা একদম রাজকীয় হয়েছে। শুভ্রর ইচ্ছে করছিল চিৎকার করে বলতে এই শাড়িটা ওর জন্যে নয়, কিন্তু পরিস্থিতির চাপে সে নিজের ভিতরের প্রবল বিরক্ত চেপে রাখল।
রাগে তার হাতের মুঠো শক্ত হয়ে এলো। গলার রগগুলো টান টান হয়ে উঠল। নেহা তখন শাড়িটা আঁকড়ে ধরে উত্তেজনায় টই টুম্বর হয়ে শুভ্রকে বলল, শুভ্র, তুমি জাস্ট 2 মিনিটস এখানে দাঁড়াও। আই এম কামিং ইন এ ফ্ল্যাশ। আমি শাড়িটা আমার বেস্টিতে দেখে আসি। ওরা নিশ্চয়ই এই শোরুমে আছে, দেখলেই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। বলেই নেহা কারোর উত্তরের অপেক্ষা না করে প্রজাপতির মতো ডানা মেলে ওদিকে দৌড়ে চলে গেল। সানজিদা খানও মেয়ের আনন্দ দেখে হাসি মুখে তার পিছু পিছু চলে গেলেন। পুরো জায়গাটা এখন ফাঁকা। শুভ্র একা দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে ফুটে উঠেছে তীব্র ঘৃণা আর বিরক্তি। সে দাঁতে দাঁত চেপে খুব নিচু স্বরে বিড়বিড় করে বলল, লাইক মাদার লাইক ডটার, যেমন মা তেমন তার মেয়ে। শুভ্রর আগে ফুঁসতে ফুঁসতে আবার সেই শাড়ির শোরুমে ঢুকে পড়ল। তার চেহারায় যা অবস্থা, মনে হচ্ছে সামনে যাকে পাবে তাকে কাঁচা গিলে খাবে। সেই কর্মচারী শুভ্রকে ওভাবে ঝড়ের বেগে আসতে দেখে ভয়ে শুকিয়ে কাঠ হয়ে গেল। সে ভাবল নির্ঘাত শাড়িতে কোনো বড়সড় সমস্যা বা রিজেক্ট ধরা পড়েছে, নয়তো লোকটা এইভাবে তেড়ে আসবে কেন। কর্মচারীটা ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় শুভ্রর সামনে গিয়ে দাঁড়ালো। স্যার, ইজ দেয়ার এনি প্রবলেম? শাড়িতে কি কোনো রকম রিজেক্ট ধরা পড়েছে স্যার? শুভ্র তার দিকে লাল চোখে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলল, নো, ওই একই রকম শাড়ি আমার আবার চাই। প্যাকেট রাইট নাও, ফাস্ট। কর্মচারীটা বুক থেকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে হাসি মুখে বলল, শিওর স্যার, আপনি একটু দাঁড়ান, আমি এখনই দিচ্ছি। বেচারা পুরো শোরুম তন্ন তন্ন করে খুঁজল। সব আলমারি, কিন্তু দুঃখের বিষয় সব র্যাক উলটপালট করেও সেই শাড়িটা পেল না। মানে কালেকশনটা পেল না, শেষ হয়ে গিয়েছে। মুহূর্তেই কর্মচারীর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে কাচুমাচু হয়ে শুভ্রর সামনে এসে দাঁড়ালো। সরি স্যার, আসলে ওই কালেকশনটা শেষ হয়ে গিয়েছে। ওই একটাই পিস ছিল। আপনি চাইলে আমি আপনাকে এর থেকেও ভালো শাড়ি দেখাতে পারি স্যার। শুভ্রর মাথায় তখন রক্ত চড়ে গেছে। মাথা ঠিক রাখতে না পেরে সে কাউন্টারে কাচের উপর সজোরে একটা থাপ্পড় মেরে চেঁচিয়ে উঠল, আই সেড নো। আমার ওই নীল শাড়িটাই চাই। এখন ব্যবস্থা করে দিবি, না হলে তোদের এই পুরো শোরুম আমি উড়িয়ে দেবো। শুভ্রের অগ্নিমূর্তি দেখে কর্মচারীটার গলার শব্দ শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে ভয়ে তোতলামি করতে করতে বড় বড় ঢোক গিলে বলল, স্যার, জাস্ট 1 মিনিট। আমি আমাদের অন্য সব আউটলেটে খবর নিচ্ছি, কোথাও না কোথাও নিশ্চয় পাওয়া যাবে। শুভ্র হাতের ঘড়ির দিকে একবার তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ডু ইট ফাস্ট, আমার হাতে একদম সময় নেই। কর্মচারীটা হন্যে হয়ে এক এক জায়গায় ফোন দিতে শুরু করলো। সেই শাড়িটার ছবি হোয়াটসঅ্যাপে পাঠালো, বারংবার তাগাদা দিল, কিন্তু প্রথম কয়েকটা দোকান থেকে না উত্তর এলো। যা শুনে শুভ্রের মেজাজ সপ্তমে। শুভ্রের মেজাজ যখন সপ্তমে, ঠিক তখনই শেষ জায়গা থেকে একটা আশার আলো দেখা গেল। কল কেটে কর্মচারীটা কিছুটা ইতস্তত করে শুভ্রর দিকে তাকিয়ে বলল, স্যার, শাড়িটা পাওয়া গেছে, কিন্তু সমস্যা হলো আমাদের ডেলিভারি দেওয়ার মতো কোনো লোক এখন খালি নেই যে এসে দিয়ে যাবে। আপনি কি কষ্ট করে নিজে গিয়ে নিয়ে আসতে পারবেন? আমি আপনাকে ঠিকানা দিয়ে দিচ্ছি। শুভ্র এক মুহূর্ত দেরি না করে ফোন থেকে নাম্বার বের করে কর্মচারীর সামনে ধরল। তার চোখে এখন একটা জেদ, যে নীল শাড়িটা হৃদির পাওনা, সেটা সে হৃদির হাতেই তুলে দেবে। সে গম্ভীর গলায় বলল, গিভ মি দ্য অ্যাড্রেস। ঠিকানা এখনই আমার ফোনে মেসেজ করেন। কর্মচারী তড়ি ঘড়ি করে লোকেশনটা শুভ্রর ফোনে পাঠিয়ে দিল। ঠিকানায় চোখ বুলিয়ে শুভ্র নিজের ভিতরে একটু লজ্জিত বোধ করল। সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে কর্মচারীর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আসলে আই এম রিয়েলি সরি আপনার সাথে এভাবে বিহেভ করার জন্য। কর্মচারীটি বিনতিভাবে হেসে বলল, আরে না না স্যার, কিছু মনে করি নাই। এই লাইনে কত মানুষ রাগ দেখায়, ওসব আমাদের অভ্যাস হয়ে গেছে। তবে স্যার, ডোন্ট মাইন্ড, শাড়িটা নিশ্চয়ই আপনার খুব স্পেশাল কারোর জন্য। নাহলে এই সামান্য একটা শাড়ির জন্য এতটা পাগলামি করতে পারে?
শুভ্র তার কথার কোনো উত্তর দিল না। কর্মচারীর কথাটা যেন তীরের মতো গিয়ে তার বুকে বিঁধল। সে কি সত্যি হৃদির জন্য পাগলামি করেছে? শুভ্র এক পলক লোকটার দিকে তাকিয়ে গাম্ভীর্য বজায় রেখে সোজা শপিং মল থেকে বেরিয়ে গেল। 2 ঘন্টা দীর্ঘ লড়াই শেষে শুভ্র সে কাঙ্ক্ষিত শাড়িটা নিয়ে শপিং মলে হাজির হলো। তবে এবার সে আর ভুল করলো না। শাড়িটা খুব সাবধানে গাড়ির ডেস্কবোর্ডে রেখে লক করে দিল। সে জানে এই শাড়িটা নেহার চোখে পড়া মানে আবার নতুন কোনো ঝড়। তারপর শুভ্র শপিং মলের ভিতরে ঢুকলো। নেহা তখন রাগে আর বিরক্তি নিয়ে ডানে বামে পায়চারি করছিল। শুভ্রকে দেখা মাত্রই সে তেড়ে এসে বলল, দিস ইজ টু মাচ শুভ্র। কোথায় গিয়েছিলে তুমি এতক্ষণ? আমাকে এভাবে একা ফেলে রেখে যাওয়াটা কি তোমার কাছে খুব জরুরি ছিল? শুভ্র তার হাতটা পকেটে পুরো অত্যন্ত শীতল আর রুক্ষ গলায় বলল, লিসেন নেহা, আই এম নট অবলাইজ টু আনসার অল ইউর কোয়েশ্চেন্স। সব প্রশ্নের উত্তর দিতে আমি তোমার কাছে বাধ্য নই। আর শোনো, আমার উপর এমন অধিকার ফলাবে না একদম। আমার এসব আদিক্ষেতা মোটেও পছন্দ না। নেহা শুভ্রের এমন সরাসরি আর কঠিন কথা শুনে কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেল। পরক্ষণে সে নিজেকে সামলে নিয়ে চড়া গলায় বলল, কিন্তু শুভ্র, আমি তোমার হতে যাওয়া ওয়াইফ। আমার জানার পূর্ণ অধিকার আছে তুমি কোথায় যাও আর কি করো। শুভ্র এক পা এগিয়ে এসে নেহার চোখের দিকে সরাসরি তাকিয়ে অত্যন্ত ধীর স্থিরভাবে বলল, ইউ আর নট মাই ওয়াইফ ইয়েট। হওনি এখনো তুমি আমার স্ত্রী। আর হবে কি না সেটা সময়ের উপর ছেড়ে দাও। সো নিজের সীমার মধ্যে থেকো। শুভ্রের কথা শেষ হতেই নেহার মুখে বাঁকা হাসি ফুটল। সে জেদ মেশানো গলায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, সিন্স আই এম গোয়িং টু বি, আই উইল মেক ইট হ্যাপেন। দ্যাটস এ চ্যালেঞ্জ। যেহেতু হতে যাচ্ছে সেহেতু হয়েই ছাড়বো, দেখে নিও। শুভ্র আর একটা শব্দ খরচ করলো না। সে খুব ভালো করেই জানে নেহার মতো একটা মেয়ের সাথে কথা বাড়ানো মানে নিজের মূল্যবান সময় নষ্ট করা আর নিজেকে আরও বেশি বিরক্ত করা। ও শুধু নিজের স্বার্থটাই বোঝে। শুভ্র পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে এক পলক তাকিয়ে সেখান থেকে সরে গেল। শপিং শেষ করতে করতে সন্ধ্যা ঘনিয়ে আসে। সারাদিনের খাটাখাটনিতে সবার চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট। চৌধুরী বাড়ির সবাই 2 হাত ভর্তি ব্যাগ নিয়ে গাড়ির কাছে এসে জড়ো হলো। নেহারাও বিদায় নিয়ে তাদের গাড়িতে করে চলে গেছে। হৃদি কোনো মতে নিজেকে টেনে নিয়ে গাড়ির কাছে আসতেই তার চারিপাশটা হঠাৎ দুলতে শুরু করলো। মাথাটা কেমন যেন চক্কর দিয়ে উঠল তার। সারাদিন পেটে একটানাও পড়েনি। দুপুরে সবাই যখন রেস্টুরেন্টে খাবার খেয়েছিল, হৃদি তখন এক টুকরো খাবারও মুখে তোলেনি। সবার চোখে আড়ালে সব খাবার ডাস্টবিনে ফেলে দিয়েছে সে। দীর্ঘ সময়ে মানসিক যন্ত্রণা আর শরীরের উপর এই চরম অবহেলা সব মিলিয়ে হৃদির শরীর আর সায় দিল না। হঠাৎ প্রচণ্ড মাথা ঘুরে সে নির্জীবের মতো তপ্ত পিচঢালা মাটিতে লুটিয়ে পড়ল। সবাই তখন গাড়িতে উঠে পড়েছে। শুভ্র গাড়ির ডোর খুলে সবে উঠতে যাবে, ঠিক তখনই তার ষষ্ঠ ইন্দ্রিয় যেন কু ডাক দিয়ে উঠল। সে কি মনে করে একবার পিছন ফিরে তাকালো, আর সাথে সাথে তার কলিজা যেন শুকিয়ে গেল। হৃদি মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে আছে। শুভ্র এক মুহূর্ত দেরি না করে পাগলের মতো দৌড়ে সে হৃদির নিথর দেহটা আগলে ধরল। সে হৃদির মাথাটা নিজের হাঁটুর উপর রেখে তার ফ্যাকাশে গালে হালকা থাপ্পড় দিয়ে অস্থির গলায় বলে উঠল, এই হৃদি, হৃদি, কি হয়েছে তোর? ওপেন ইউর আইজ। চোখ খোল হৃদি। শুভ্রের গলার আওয়াজ শুনে গাড়ির ভিতর থেকে শাহেরা চৌধুরী আর রাবেয়া এহসান চিৎকার করে বেরিয়ে এলেন। শুভ্রের হাত কাঁপছে। হৃদির শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। সে দাঁতের দাঁত চেপে বড়দের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, সবাই হাঁ করে তাকিয়ে আছেন কেন? ব্রিং সাম ওয়াটার। দ্রুত পানি আনুন। ইকবাল এহসান এক প্রকার দৌড়ে গাড়ি থেকে নেমে আসলেন। শাহেরা চৌধুরী দ্রুত পানির বোতল এনে শুভ্রর হাতে দিতেই সে তড়িঘড়ি করে হৃদির ফ্যাকাশে মুখে আর চোখের পাতায় পানির ঝাপটা দিল। ঠান্ডা পানির ঝাপটায় হৃদির অবশ হয়ে আসা স্নায়ুগুলো একটু সজাগ হলো। সে খুব ধীরে ধীরে চোখের পলক ফেলল। ঝাপসা দৃষ্টি পরিষ্কার হতে সে দেখল
তাকে ঘিরে পুরো পরিবারের সবাই চরম অস্থিরতা নিয়ে তাকিয়ে আছেন। হৃদির শরীরটা তখনও নিস্তেজ, নড়াচড়া করার শক্তিটুকুও নেই। ইকবাল এহসান মেয়ের কপালে আর গলায় হাত দিয়ে ব্যাকুল হয়ে বললেন, কি হয়েছে মা তোর? হঠাৎ এভাবে পড়ে গেলি কেন? শরীর কি খুব খারাপ লাগছে তোর? হৃদির ঘোর কাটতেই অনুভব করল সে শুভ্রর হাঁটুর উপর মাথা দিয়ে শুয়ে আছে। শুভ্রর হাতের স্পর্শ তখনও তার গালে লেগে আছে। মুহূর্তের মধ্যে এক বিদ্যুৎ খেলে গেল তার শরীরে। সে তড়িঘড়ি মাথা উঁচু করে মাটিতে হাত দিয়ে কোনো মতে ভর দিয়ে উঠে বসার চেষ্টা করল। তার বাবার দিকে তাকিয়ে জড়সড় হয়ে বলল, জানি না আব্বু, আমি নিজেও জানি না আমি হঠাৎ করে কি করে পড়লাম, জানি না আমি। শুভ্র তখনও হৃদির দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়েছিল। তার চোখে মুখে তখন এক ভয়ঙ্কর রাগ আর উৎকণ্ঠা খেলা করছে। সে অত্যন্ত গম্ভীর আর রুক্ষ গলায় বলল, তুই আজকে সারাদিন কিছু খাসনি তাই না? কারণ তোর শরীর দুর্বল হলেই তুই জ্ঞান হারাস। হৃদি বিস্ময়ে পাথর হয়ে শুভ্রর দিকে তাকিয়ে রইল। তার চোখ দুটো যেন কপাল ছুঁই ছুঁই। সে মনে মনে ভাবল, শুভ্র ভাইয়া কিভাবে জানলো? আমার এই পার্সোনাল সমস্যার কথা তো শুধু আম্মু, আব্বু আর ইমন জানে। আমি তো জানি আমি যদি বেশিক্ষণ না খেয়ে থাকি তবে আমার প্রেশার একদম লো হয়ে যায়। শরীর মাত্রাতিরিক্ত দুর্বল হয়ে আমি সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলি। কিন্তু এই গোপন কথাটি বাইরের কেউ জানে না। তবে শুভ্র ভাইয়া এটা জানলো কিভাবে? হৃদিকে ওইভাবে নির্বাক হয়ে তাকিয়ে থাকতে দেখে শুভ্রের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে সবার সামনেই সিংহ গর্জনে চিৎকার করে উঠল, কি বলছি শুনতে পাসনি? তুই জানিসই তুই না খেয়ে থাকলে তোর শরীরের প্রেশার লো হয়ে যায় আর তুই জ্ঞান হারাস। তাহলে জানা সত্ত্বেও কেন এতটাই কেয়ারলেস তুই? সোহান চৌধুরী শুভ্রের কথা শুনে চরম বিস্ময় নিয়ে হৃদির দিকে তাকিয়ে বললেন, কিরে হৃদি, কিছু খাসনি মানে? শুভ্র এসব কি বলছে? তুই না দুপুরে আমাদের সাথে খেতে বসলি? হৃদি মাটির উপর বসে কাঁপছে। সে অপরাধবোধ আর লজ্জায় লুকাতে কাঁপা কাঁপা গলায় মিথ্যে বলার চেষ্টা করলো। না না, খেয়েছি। বাকিটুকু বলার আগেই শুভ্র সবার সামনে প্রচণ্ড রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল হৃদির নরম গালে। পুরো শপিং মলের পার্কিং এরিয়া যেন এক মুহূর্তের জন্য নিথর হয়ে গেল। বাড়ির সবাই স্তম্ভিত, কারোর মুখে কোনো কথা নেই। হৃদি যন্ত্রণায় আর অপমানে গালে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। শুভ্র আবার সিংহ গর্জনে ধমক দিয়ে বলল, চুপ, একদম চুপ। আবার মিথ্যা বলিস? লজ্জা করে না বড়দের সামনে এভাবে অনর্গল মিথ্যা বলতে? হাউ ডিয়ার ইউ লাই টু আস! তুই কি ভেবেছিস তোর এই ন্যাকামি আমি ধরতে পারবো না? হৃদি গালে হাত দিয়ে অঝরে কেঁদেই যাচ্ছে। তার কান্না যেন থামার নামই নেই। সোহান চৌধুরী পরিস্থিতি বেগতিক দেখে শুভ্রর কাঁধে হাত রেখে গম্ভীর অথচ শান্ত গলায় বললেন, শুভ্র থাক, রীতিকে আর কিছু বলিস না। ছোট মানুষ ভুল করেছে, অনেক ঝামেলা হয়েছে। এখন রাত হয়ে যাচ্ছে, সবাই বাড়ি চল। শুভ্র আর কোনো কথা না বলে রাগে ফুঁসতে ফুঁসতে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। বাড়ির বড়রাও একে একে গাড়ির দিকে পা বাড়ালেন। হৃদি দু হাতে মাটির উপর ভর দিয়ে টলমল পায়ে দাঁড়াতে চেষ্টা করল, কিন্তু শরীর এতটাই নিস্তেজ হয়ে পড়েছে যে ভারসাম্য রাখতে না পেরে সে আবার পড়ে গেল। শুভ্র বিষয়টি লক্ষ্য করল। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে বজ্রগতিতে নিচু হয়ে এক ঝটকায় হৃদিকে পাজা কোলে করে তুলে নিল। হৃদি এই আকস্মিকতায় ভীষণ অবাক হয়ে গেল। নিজেকে পতনের হাত থেকে রক্ষা করার জন্য অবচেতনভাবেই শুভ্রের গলা জড়িয়ে ধরল। হৃদির অশ্রুভেজা নোনা চোখ দুটো শুভ্রের পাথরের মতো শক্ত আর গম্ভীর মুখের দিকে স্থির হয়ে রইল। শুভ্র কোনো দিকে না তাকিয়ে অত্যন্ত দৃঢ় পায়ে সামনের গাড়ির দিকে হেঁটে যাচ্ছে। তার বাহু বন্ধন অনেক শক্ত, যেন হৃদিকে সে এক চুলও ছাড়বে না। হৃদি শুভ্রর বুকের ধুকপুকুনি অনুভব করতে পারছে। সে তার অশ্রুমাখা চোখে শুভ্রর দিকে তাকিয়ে মনে মনে করুণ সুরে বলল, আপনি শুধু আমার শরীরে ক্লান্তি আর উপরে কষ্টটাই দেখলেন শুভ ভাইয়া, অথচ আমার ভেতরের রক্তক্ষরণটা একবারও দেখলেন না আপনি।
আমার ভেতরটা যে আপনাকে অন্য কারোর সাথে দেখার যন্ত্রণায় আর আপনাকে না পাওয়ার শোকে তিল তিল করে মরে যাচ্ছে। সেই কষ্টটা কেন আপনার চোখে পড়ছে না? কেন আপনি আমার হৃদয়ের হাহাকার বুঝতে পারছেন না? শুভ্র ধীরে ধীরে অত্যন্ত সতর্কতার সাথে হৃদিকে গাড়ির সিটে বসিয়ে দিল। এরপর কোনো কথা না বলে নিজেও ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। পুরোটা রাস্তা শুভ্র চোয়াল শক্ত হয়ে রইল। একেবারের জন্য সে হৃদির দিকে তাকালো না। সবাই ধকল সামলে বাড়ির ভিতরে এসে সোফায় গা এলিয়ে দিল। রাবেয়া এহসান এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি হৃদির জন্য রান্নাঘর থেকে খাবার আনতে গেলেন। হৃদি তখনও শরীরের ভারসাম্য ফিরে পাওয়ার চেষ্টা করছে। সে ধীরে ধীরে সোফায় এসে বসল। হঠাৎ শুভ্র ডাইনিং রুমে এলো, তার হাতে একটা শপিং ব্যাগ। সে সরাসরি হৃদির সামনে এসে ব্যাগটা হৃদির পাশে রেখে শীতল গলায় বলল, দিস ইজ ফর ইউ। এটা তোর? বলেই সে আর এক সেকেন্ডও দাঁড়ালো না। কারোর কোনো প্রশ্নের সুযোগ না দিয়ে সোজা বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। হৃদি প্রচণ্ড অবাক হয়ে শপিং ব্যাগটার দিকে তাকিয়ে রইল। হৃদির কাজিন মিহি পাশ থেকে কিছুটা ভুরু নাচিয়ে কৌতূহলী গলায় বলল, কিরে, খুলে দেখ, শুভ্র ভাইয়া আমাদের কাউকে কিছু দিল না, অথচ তোকে স্পেশালি গিফট দিল। দেখি তো কি দিল। হৃদি কাঁপা কাঁপা হাতে ব্যাগটা নিজের কোলের উপর টেনে নিল। তার বুকটা তখন প্রবল বেগে ধড়ফড় করছে। সে ব্যাগের ভিতর হাত ঢুকিয়ে কাপড়টা বের করলো, আর মুহূর্তে তার চোখ ছানা বড়া হয়ে গেল। এটা তো সেই শাড়ি, সেই নিখুঁত নকশার রাজকীয় শাড়িটা, যেটা সকালে সে তৃষ্ণার্ত চোখে পছন্দ করেছিল। কিন্তু ওই শাড়ি শুভ্র ভাই কোথায় পেল? সে তো তখন নেহার সাথে ব্যস্ত ছিল। শাড়িটা দেখে মিহি চোখ কপালে তুলে বিস্ময় নিয়ে বলল, ওয়াও, শাড়ি! বলেই মিহি এক প্রকার ছো মেরে হৃদির হাত থেকে শাড়িটা নিল। শাড়ির উপরে নিখুঁত কারুকার্য আর রাজকীয় আভিজাত্য দেখে সবার পাগল হওয়ার মতো দশা। পাখি অবাক হয়ে শাড়ির জমিনে হাত বুলিয়ে বলল, শুভ্র ভাইয়া তোকে এত দামি আর সুন্দর শাড়ি গিফট করলো, অথচ আমাদের জন্য কিছুই আনলো না। চলবে না, চলবে না, আমরা এক্ষুনি শুভ্র ভাইয়াকে গিয়ে ধরবো। এটা কোন ধরনের বিচার? কিন্তু হৃদি তখন অন্য দুনিয়ায় হারিয়ে গেছে। এই শুভ্র মানুষটাকে সে কোনোভাবে মেলাতে পারছে না। যে মানুষটা একটু আগে সবার সামনে তাকে চড় মারল, সেই মানুষটাই আবার এত যত্ন করে তার পছন্দের শাড়িটা কিনে আনলো। শাড়িটা যে তার খুব পছন্দ হয়েছে এটা শুভ্র কিভাবে জানলো? আর সে না খেয়ে থাকলে জ্ঞান হারিয়ে ফেলে, এই অতি গোপন খবরটা বা শুভ্র জানলো কিভাবে? হৃদির মনে হচ্ছে শুভ্র মানুষটা যেন এক গভীর রহস্যের সমুদ্র, যেখানে ডুব দিলেও কোনো কূল পাওয়া যায় না। রাত 12টা। শুভ্রর চোখে ঘুম নেই। সে ব্যালকানিতে দাঁড়িয়ে আছে, তার স্থির দৃষ্টি দূরে নিকষ কালো আকাশের দিকে। হঠাৎ শুভ্র কি মনে করে পকেট থেকে ফোনটা বের করলো। ফোনের গ্যালারি স্ক্রল করে একটা ছবি বের করলো সে। ছবিটা দেখা মাত্রই শুভ্রের পাথরের মতো শক্ত মুখে এক চিলতে মায়া মাখানো হাসি ফুটল। সেই ছবিটার দিকে অপলক তাকিয়ে বিড়বিড় করে বলল, নীল আকাশের মতো তুমি সুন্দর। তোমার ওই ডাগর ডাগর চোখ কেড়ে নিয়েছে বহু কালে আমার এই মন। তোমার মুখে রয়েছে অদ্ভুত এক মায়া, যে মায়া দেখলে কেটে যায় আমার সকল ক্লান্তির ছায়া। কথাগুলো বলেই শুভ্র ফোনটা পকেটে রেখে ধীর লয়ে চোখ বন্ধ করলো। চোখ বন্ধ করতে মুহূর্তের মধ্যে ফোনের স্ক্রিনে থাকা ওই মায়াবী মুখটা তার চোখের সামনে জীবন্ত হয়ে ভেসে উঠল। শীতল বাতাসের ঝাপটায় শুভ্র যেন সেই গায়ের সুবাস অনুভব করতে পারল। সে গভীর এক আবেশে বিড়বিড় করে বলল, আমার নীল আকাশ তুমি। হৃদি নিচ থেকে রুমে এসে বিছানায় বসে পড়ল। তার দুই হাত তখনও সেই নীল শাড়িটাকে মরিয়া হয়ে আঁকড়ে ধরে আছে। যে শুভ্র ছোটবেলা থেকে তাকে শুধু কড়া শাসন আর তপ্ত ধমক ছাড়া কিছুই দেয়নি, আজ সেই মানুষটায় একদম হুট করে তার আজন্ম লালিত এক চিলতে শখ পূর্ণ করে দিল। শাড়িটার রেশমি জমিন হৃদির আঙুলে ছোঁয়ায় এক অদ্ভুত শীতলতা দিচ্ছে, কিন্তু হৃদির ভিতরটা আগ্নেয়গিরির লাভার মতো দাউ দাউ করে চলছে।
শাড়িটা পেয়ে হৃদির মনে এক বিন্দু আনন্দের হিল্লোল বয়ে গেল না, কারণ এই উপহার তো কোনো সাধারণ মানুষের কাছ থেকে আসেনি। এসেছে তার সেই শুভ্র ভাইয়ার কাছ থেকে, যাকে সেই নিজের অস্তিত্বের প্রতিটি প্রতিটি পরতে পরতে ভালোবেসেছে। অথচ সেই মানুষটাই এখন অন্য কারোর হতে যাচ্ছে। তার বিয়ের সানাই বাজার প্রহর গুনছে পুরো বাড়ি। যদি এই মুহূর্তটা আজকে না হয়ে কয়েক মাস আগে হতো, তবে হয়তো হৃদির খুশিতে আত্মহারা হয়ে পুরো রুম নাচিয়ে ফেলত। কিন্তু আজ এই উপহার যেন তার ক্ষতবিক্ষত হৃদয়ে লবণের ছিটে দেওয়ার মতো মনে হচ্ছে। হৃদি শাড়িটা নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। তার দু চোখ বেয়ে নোনা জলের ধারা নেমে এসে শাড়ির নীল জমিনটাকে ভিজিয়ে দিচ্ছে। কান্নার বেগে সামলাতে না পেরে সে বিছানায় লুটিয়ে পড়ল। তার কণ্ঠস্বর অবরুদ্ধ, বুক চিরে আসা এক একটা দীর্ঘশ্বাস যেন রুমের বাতাসকে ভারী করে তুলছে। সে কাঁদতে কাঁদতে বিড়বিড় করে বলল, জানেন শুভ্র ভাই, আপনি এই শাড়িটা দিয়ে আমাকে এক ফোঁটাও খুশি করতে পারেননি, বরং আপনি আমাকে আরো ভয়ঙ্কর এক যন্ত্রণার গহরে ফেলে দিলেন। কেন বারবার আমাকে এভাবে টেনে ধরেন? কেন আমাকে শান্তিতে মরতেও দেন না? হৃদির মনে হচ্ছে এই শাড়িটা কোনো বস্ত্র নয়, বরং এক টুকরো জীবন্ত বিদায়। হৃদি খুব সাবধানে শাড়িটা বিছানার একপাশে রাখল। তার হাত দুটো এখনো থরথর করে কাঁপছে। সে ধীর পায়ে আলমারির কাছে গিয়ে নিজের ব্যাগ থেকে পুরনো কিছুটা বিবর্ণ হয়ে আসা একটা ডায়েরি আর কলম বের করে আনলো। এই ডায়েরিটা তো কেবল কাগজ আর কালির সমষ্টি নয়, এটা হৃদির জীবন খাতা। কবে প্রথম সে কিশোরী মনে শুভ্র নামক ঝড়ের প্রবেশ ঘটেছিল, কবে শুভ্রর প্রথম তাকে কড়া গলায় ধমক দিয়ে শাসিয়েছিল, আর কবে অতি সংগোপনে শুভ্র তার দিকে আর চোখে তাকিয়েছিল। তার প্রতিটি মুহূর্তে সাক্ষী এই ডায়েরি। আগে মন খারাপ হলে হৃদি এই ডায়েরির পাতাগুলো উল্টে শুভ্রের সাথে কাটানো পুরনো স্মৃতিগুলো পড়ত আর আপনা আপনি খিলখিল করে হেসে উঠত। কিন্তু আজ এই ডায়েরির পাতায় কোনো আনন্দের সমারক লেখা হবে না। আজ কলমের প্রতিটা আঁচড়ে ফুটে উঠবে এক গভীর বিষাদের উপাখ্যান। হৃদির পড়ার টেবিলের চেয়ারটা টেনে বসল। ঘর ভর্তি নিস্তব্ধতা, শুধু বাইরে ঝিঝি পোকার একটানা ডাক শোনা যাচ্ছে। কলমটা হাতে নিয়ে সে যখন ডায়েরির প্রথম পৃষ্ঠা উল্টালো, তার চোখের সামনে ঝাপসা হয়ে ভেসে উঠল বড় বড় অক্ষরে লেখা সে বাক্যটি, আমার প্রিয় দর্শন পুরুষ শুভ্র ভাই। লেখাটার উপর হাত বোলাতেই হৃদির চোখ থেকে এক ফোঁটা জল টুপ করে সাদা কাগজের উপর আছড়ে পড়ল। কালিটা একটু লেপ্টে গেল, ঠিক যেমন হৃদির সাজানো স্বপ্নগুলো এখন লেপ্টে একাকার হয়ে গেছে। সে কাঁপা কাঁপা হাতে আজকের তারিখটা লিখল। তার মনে হচ্ছে কলমটা যেন আজ অনেক ভারী হয়ে গেছে। কলমটা ছোঁয়াতেই তার হাত দুটো প্রবলভাবে কেঁপে উঠছে। আজ কালের রংটা যেন তার চোখের পানির সাথে মিশে আরও গাঢ় হয়ে যাচ্ছে। সে তার মনের সবটুকু আরতি ঢেলে দিয়ে লিখতে শুরু করলো, প্রিয় প্রিয় দর্শন পুরুষ শুভ্র ভাই, আজ লিখছি আপনাকে নিয়ে, কিন্তু এ তো আমার নতুন কিছু না। আপনাকে নিয়ে লেখা এইটা আমার পেশা নয়, নেশা। হ্যাঁ, আপনি আমার নেশা, কিন্তু এই নেশাটা যে আজ আমার বুকের যন্ত্রণায় পরিণত হলো। আজ যেই ডায়েরি আর যে কলম দিয়ে লিখছি, সেই জিনিসগুলো আগে আনন্দের মুহূর্তে লিখতো। এই কালির দাগগুলো সুখের গল্প ফুটিয়ে তুলতো, কিন্তু এই কালি আজ আনন্দের না। আজ সে এক বুক চিরে আসা রক্তক্ষরণের কথা লিখবে। আপনি জানেন শুভ্র ভাই, আপনার এই পাথরের মতো চুপ থাকাটা না বড্ড ভালোবাসি আমি। মনে হয় আপনার এই মৌনতা, এর মাঝেও আমার পুরো পৃথিবী লুকিয়ে আছে। আপনার এই গভীর চোখের দিকে তাকালে আমি হৃদয়ে আমার বেঁচে থাকা সবটুকু সুখ খুঁজে পাই। আপনার ওই গম্ভীর মুখে তাকালে আমার অস্থির বুকে প্রশান্তি পাই আমি। কিন্তু সেই শান্তিগুলো যে আজ বালুচরের মতো আমার হাত থেকে হারিয়ে যাচ্ছে। আপনার দিকে তাকালে এখন আমি শান্তি না, কিন্তু যন্ত্রণা পাই। আর মাত্র 2টা দিন, তারপর আপনি হয়ে যাবেন অন্য কারো। আপনার নামের সাথে, আপনার জীবনের প্রতিটা নিঃশ্বাসের সাথে জড়িয়ে যাবে অন্য এক নারীর অস্তিত্ব।
পৃথিবীর মানুষ বদলে যাবে, সময় আপন গতিতে চলে যাবে, কিন্তু এই হৃদি কি হবে? সে কি আপনাকে ভুলতে পারবে? না, পারবে না। কারণ ভালোবাসার মতো ভালোবাসতে চাইলেও মন থেকে মুছে ফেলা যায় না। আর আমার ভালোবাসা তো শরীর নয়, একদম আত্মার গভীর থেকে। তাহলে আমি কি করে বলবো আপনাকে? জানেন শুভ্র ভাই, আজ আমার বড্ড কষ্ট হচ্ছে। বুকের ভেতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। ইচ্ছে করতে সব লোক লজ্জা ভুলে আপনাকে জড়িয়ে ধরে চিৎকার করে বলি, আই লাভ ইউ শুভ্র ভাই। আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনার শাসনের চটা আমি হাসি মুখে সইতে পারি, কিন্তু অন্য কারো হয়ে যাওয়ার এই আঘাতটা আমি সইতে পারছি না। আমি আজ বড় অসহায়। আমি হেরে যাচ্ছি নিজের ভালোবাসার কাছে। শুভ্র ভাই, আমি আপনাকে নিয়ে আর লিখতে পারছি না। আমার হাত কাঁপছে, মনে হচ্ছে এই বুঝি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে। আচ্ছা শুভ্র ভাই, আমি যদি সব ছেড়ে আপনাকে বলি, চলো না আপনি আর আমি, আমরা দুজন মিলে অনেক দূরে কোথাও চলে যাই, যেখানে নিস্তক্ষর হলে আমাদের ছোট্ট একটা ঘর হবে, সেখানে আমাদের ছোট্ট একটা স্বপ্নের সংসার হবে। আপনি কি আমাকে নিয়ে সত্যি চলে যাবেন? আমাকে নিয়ে কি বাঁধবেন সুখের ঘর? আমি কি একটা বার আমার মনের সবটুকু আকুতি আপনার সামনে বলে দেখবো? কিন্তু আমার যে অতটুকু সাহস নেই। আমি আজ হেরে যাচ্ছি আমার নিজের ভালোবাসার কাছে। বুক ফেটে মুখ ফুটিয়ে বলতে পারছি না আমি আমার এই যন্ত্রণার কথাটা। তবে আমি আর লিখতে পারলাম না আপনাকে নিয়ে আজ বেশি কিছু। কলমের কালি হয়তো আপনাকে নিয়ে লেখায় পুরোনো না, তার আগেই ফুরিয়ে এলো আমার শক্তি। তবু মনের অন্তর থেকে বলবো, চিরজীবন সুখী হন আপনি। আমি না হয় আমার ভালোবাসার যন্ত্রণায় পড়ে ছাই হয়ে পড়ে রইলাম এক কোণায়। হৃদি ডায়েরির ওই ভেজা পাতায় একদম শেষ প্রান্তে কাপা কাপা অক্ষরে লিখল, কিন্তু আপনার নামে নীল বেশি নীল হওয়া এক নেই, হৃদি। লেখাটা শেষ করে হৃদি কলমটা টেবিলের উপর ছেড়ে দিল। তার বুকের ভিতরটা কেমন জানি খালি হয়ে আসছে। ডায়েরিটা বন্ধ করার শব্দটুকুও নেই। সে অঝরে কাঁদতে কাঁদতে ওই খোলা ডায়েরির ওপরে মাথা রাখল। চোখের জলে কাগজের কালি আরও কিছুটা লেপ্টে গেল। রাতের নিস্তব্ধতা শুধু তার ফুপিয়ে কাঁদার শব্দটাই শোনা যাচ্ছিল। সে জানে না এই লেখাগুলো কোনোদিনও আলোর মুখ দেখবে কিনা, নাকি এই বিষাদের সাক্ষী হয়ে শুধু এই ডায়েরিটাই থেকে যাবে। সকাল সকাল চৌধুরী বাড়িটা একদম উৎসবের সাথে সেজে উঠেছে। বাড়ির চারপাশ বর্ণিল আলোকসজ্জা আর ডেকোরেশনে ভরে উঠেছে। মেয়েরা দল বেঁধে আড্ডার মাঝে একে অপরের হাতে মেহেন্দি দিচ্ছে। হৃদি চুপচাপ সবার সাথে বসে আছে। যত সময় যাচ্ছে ততই তার বুকটা ফেটে আসছে। সে ভাবছে আর মাত্র কয়েকদিন পর তার এই প্রিয় মানুষটা অন্য কারোর হয়ে যাবে। হঠাৎ চৌধুরী বাড়িতে প্রবেশ করলো দুজন যুবক, শুভ্রের বন্ধু রিফাত আর তুর্য। দুজনেই এসে বাড়ির বড়দের সাথে কুশল বিনিময় করে সোজা শুভ্র রুমে আসলো। শুভ্র তখন নিজের মতো বিছানায় বসে ল্যাপটপে খুব মনোযোগ দিয়ে কিছু একটা করছিল। রিফাত সোজা শুভ্রর পাশে বসে তার কাঁধে একটা থাপ্পড় দিয়ে বলল, কিরে নতুন জামাই, এত সাত সকালে কিসের মিটিং করছিস? শুভ্র ল্যাপটপ থেকে চোখ না সরিয়ে গম্ভীর গলায় বলল, স্টপ টকিং রাবিশ। কখন এসেছিস সেটা বল। তুর্য ঘরের সোফায় আরাম করে বসে বলল, এই তো মাত্র আসলাম। নিচে যা অবস্থা শুরু হয়েছে তা দেখে তো মনে হচ্ছে পুরো এলাকার মাথায় উঠবে। কিন্তু হবু বর রুমে বসে ল্যাপটপ টিপছে, এই দৃশ্য তো আগে কখনো দেখিনি। শুভ্র এবার ল্যাপটপ বন্ধ করে অত্যন্ত শান্ত গলায় তুর্যের উদ্দেশ্যে বলল, কেন, বর কি ল্যাপটপ টিপতে পারে না? তুর্য কপালে ভাঁজ ফেলে বলল, পারে, কিন্তু বিয়ের আমেজ ছেড়ে এই সাত সকালে ল্যাপটপ নিয়ে বসে থাকাটা কোন ধরনের রসিকতা? শুভ্র বিছানা থেকে উঠে ধীর পায়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে নির্লিপ্ত গলায় বলল, আই হ্যাভ নো আইডিয়া। বাই দ্য ওয়ে, তোরা বস, আই উইল বি ব্যাক ইন আ মিনিট। শাহেরা চৌধুরী নাস্তার ট্রে সাজিয়ে নিয়ে আসলেন সব মেয়েদের মাঝে। কিন্তু সবার হাতে মেহেন্দি দেখে শাহেরা চৌধুরী কিছুটা বিপাকে পড়ে বললেন, এ কি, তোরা তো সবাই মেহেদি দিয়ে ফেলেছিস, এখন এই নাস্তার ট্রে কার হাতে দিয়ে উপরে পাঠাই বলতো? শুভ্রা হাতের মেহেন্দি শুকাতে শুকাতে বলল, আম্মু, হৃদিকে দাও না, এখনো মেহেন্দি পড়েনি। শাহেরা চৌধুরী হৃদির হাতের দিকে তাকিয়ে দেখলেন সত্যি হৃদি এখনো মেহেন্দি পড়েনি। তিনি কিছুটা অবাক হয়ে ভুরু কুঁচকে বললেন, কিরে হৃদি, তুই মেহেদি পরিসনি কেন?
সবাই তো হাসাহাসি করে পড়ছে। হৃদি ম্লান হেসে নিচু গলায় বলল, এমনি পড়িনি মামি, পরে কোনো এক সময় পড়ে নেব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই নাস্তার ট্রেটা নিয়ে শুভ রুমে দিয়ে আয়। বলেই সাহেরা চৌধুরী উত্তরের অপেক্ষা না করে হৃদির হাতে ট্রেটা ধরিয়ে দিয়ে চলে গেলেন। হৃদি নিজের ভিতরে সবটুকু সাহস সঞ্চয় করে উঠে দাঁড়ালো। সে খুব ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে শুভ্রের রুমের সামনে এসে দাঁড়ালো। বুকের ভিতরটা তার ধরফর করছে। সে দরজায় মৃদু করাঘাত করে নিচু স্বরে বলল, ভাইয়া আসবো? ভিতর থেকে রিফাত বেশ অমায়িক স্বরে বলল, আসো, শুভ্র রুমে নেই। হৃদি খুব সন্তর্পণে নিজের অস্তিত্বকে যেন ছোট করে মাথা নিচু করে রুমে প্রবেশ করল। হৃদিকে দেখা মাত্রই রিফাতের দৃষ্টি যেন স্থির হয়ে আটকে গেল হৃদির উপর। হৃদির সেই মায়াবী চেহারার বিষণ্ণতা রিফাতকে মুহূর্তে মুগ্ধ করল। হৃদি ধীর পায়ে এগিয়ে এসে বিছানার উপর নাস্তার ট্রেটা সন্তর্পণে রাখল। তার হাত দুটো হালকা কাঁপছে। নিচু স্বরে সে বলল, মামি আপনাদের জন্য নাস্তা পাঠিয়েছেন। বলেই হৃদি কোনো মতে নিজেকে সেখান থেকে সরিয়ে নিতে চাইল, কিন্তু সে পা বাড়াতেই রিফাত কিছুটা আগ্রহ নিয়ে বলে উঠল, এই মেয়ে দাঁড়াও, তুমি কি শুভ্রের কাজিন লাগো? হৃদি দরজার দিকে এক পা বাড়িয়েও থমকে দাঁড়ালো। ঠিক সেই মুহূর্তে ওয়াশরুমের দরজা খুলে শুভ্র বেরিয়ে এলো। তার পরনে একটা কুচকুচে কালো শার্ট, চুলগুলো হালকা ভেজা, কিছুটা কপালে সে লেপ্টে আছে। রিফাতকে হৃদির দিকে তাকিয়ে থাকতে দেখে আর রিফাতের কথা শুনে শুভ্র বেশ বিরক্ত হলো। সে হাতের তোয়ালেটা একপাশে ছুঁড়ে ফেলে অত্যন্ত কর্কশ আর ঠান্ডা গলায় রিফাতকে বলল, Why are you so interested? That's none of your business, রিফাত। ওর পরিচয় জেনে তোর কি কাজ? রিফাত একটা বাঁকা হাসি দিয়ে শুভ্রর দিকে তাকিয়ে টিপ্নি কাটল। পরিচয় জানতে হলে কি কোনো কারণ লাগে নাকি? আমি তো ভাবছি তোর ওই সুন্দরী কাজিনটাকে পটাতে যাই কি না। তুর্য হৃদির ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটার দিকে এক পলক তাকিয়ে ফাজলামি করে বলল, তুমি কে গো সুন্দরী? আমার এই বন্ধুর অচল মনটা তো দেখছি তুমি কেড়ে নিলে। কোথায় তোমার বাড়ি? বলে দাও না সুন্দরী, কালী ঘটক নিয়ে হাজির হব তোমার বাড়ি। হৃদি দরজার চৌখাটের কাছে একদম কাঠের পুতুলের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছে পায়ের নিচের মাটিটা দুলছে। শুভ্র এবার আর নিজেকে সামলাতে পারল না। তার ফর্সা মুখটা রাগে একদম রক্তবর্ণ হয়ে গেছে। সে সিংহ গর্জনে ফেটে পড়ল। দ্যাট ইজ এনাফ রিফাত অ্যান্ড তুর্য, অনেক হয়েছে। এটা তোদের ফাজলামি করার জায়গা না। শুভ্রের ওই রণমূর্তি দেখে রিফাত আর তুর্য দুজনে একদম কুঁকড়ে গেল। তাদের মুখে আর কোনো রাগ আনল না। হৃদি ভয়ে একদম কেঁপে উঠল। শুভ্র এবার হৃদির দিকে তপ্ত চোখে তাকিয়ে অত্যন্ত কর্কশ গলায় চিৎকার করে বলল, আর তুই তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? তামাশা দেখছিস? বের হ রুম থেকে। গেট আউট অফ মাই রুম রাইট নাও। শুভ্রের কর্কশ কণ্ঠস্বরের ধমকে ভয়ে হৃদি এক ছুটে রুম থেকে বেরিয়ে গেল। হৃদি বেরিয়ে যেতে তুর্য শুভ্রের সেই অগ্নিশর্মা মুখের দিকে তাকিয়ে কিছুটা ভরকে গেল। তবুও পরিবেশ হালকা করতে টিপ্নি কেটে বলল, রিল্যাক্স শুভ্র, তুই যেভাবে ধমক দিলি মেয়েটাকে, ওই তো ভয় একদম কুকড়ে গেছে। না মানে আমাদের ধমক দিয়েছিস, আমরা বড় মানুষ, হজম করে নিয়েছি, কিন্তু মেয়েটা তো পিচ্ছি। ওইটুকুনি মেয়ে তোর এই সিংহ গর্জন কীভাবে সামলাবে? এখন গিয়ে দেখ, আন্টির আঁচল ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে তোর নামে নির্ঘাত নালিশ দিচ্ছে। শুভ্র ভাইয়া আমাকে ধমক দিয়েছে। শুভ্র আয়নার সামনে দাঁড়িয়ে ধীর স্থিরভাবে হাতের ঘড়িটা কবজিতে পড়তে পড়তে শান্ত অথচ তীক্ষ্ণ গলায় বলল, তোদের মতো থার্ড ক্লাস না ও। হৃদিকে আমি যতটুকু চিনি, ও ভীষণ শান্তশিষ্ট একটা মেয়ে। আর ওকে কি আমি আজই প্রথম ধমক দিয়েছি নাকি? মেয়েটার যখন থেকে নাকে নোলক পড়া শুরু করেছে তখন থেকে আমার ধমক খেয়ে খেয়ে বড় হয়েছে। কোনোদিন কারো কাছে আমার নামে বিচার দেয়নি। আর এখন তো ও অনেকটা বড় হয়েছে, এখন বিচার দিতে যাবে কোন দুঃখে? তোদের মতো গর্ধপ মার্কা বন্ধু যে কেন শুধু আমার কপালেই জুটলো কে জানে। তুর্য আর রিফাত পাল্টা কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তার আগেই শুভ্র গটগট করে রুম থেকে বেরিয়ে যেতে শ্লেষ মিশিয়ে বলল, আই এম গোয়িং ডাউন। ইফ ইউ গাইজ ওয়ানা কাম দেন জয়েন মি। আর আসতে না চাইলে রুমে বসে মেডিটেশন কর। শুভ্রের এই সপাট উত্তরের পর
আর কথা বাড়ানোর সাহস পেল না তুর্য আর রিফাত। তারা দুজনে একে অপরের দিকে তাকিয়ে মুখ বাঁকালো। শুভ্র সিঁড়ি দিয়ে নামতে নামতে নিচের হট্টগোল শুনতে পাচ্ছে। চারিদিকে হলুদ আর মেহেন্দির আমেজ, আত্মীয় স্বজনে বাড়িটা গমগম করছে। শুভ্র নিচে নামতে তার পিছু পিছু রিফাত আর তুর্যও নামলো। তারা একদম ছায়ার মতো শুভ্রের পিছনে এসে দাঁড়ালো। ডাইনিং রুমে তখন মেয়েদের মেহেন্দি আর আড্ডার আসর পুরো জমে উঠেছে। হঠাৎ রিফাত সেই আড্ডার দিকে তাকিয়ে বেশ উচ্চস্বরে মেয়েদের উদ্দেশ্য করে বলল,